বলছি ম্যাডাম, হঠাৎ করে ডাকলেন যে? বলছি একটা ঝামেলার ভিতরে ফাঁসিয়ে গেছি, এখন কি করি বলো তো? ঝামেলা আবার কিসের ঝামেলা? ওই যে আমার বুড়ো সোনাই স্বামী, সে নাকি এখন বাড়ি আসবে। সর্বনাশ করেছে ম্যাডাম, বাড়া ভাতে জল ঢালে দেওয়ার কেস। আমি তো তাই দেখছি, লোকজন যদি এখন জানে যে আমার স্বামী ভালো আছে, ঘরে চলে আইছে, তখন তো আমার মান সম্মান থাকবে না। সবাই ভাববে আমি ভোটে জিতার জন্য এরকম অভিনয় করেছি। একদম ঠিক ম্যাডাম, তার জন্যই তখন তোমার ডাকা। কি করবো কিছু বুঝে পাচ্ছি না। বলছি ফোন করে বলতেন আর কদিন এদিকে ওদিকে গা ঢাকা দিয়ে থাকলে বের ভালো হতো না? সে কথা না বলে রয়েছে নাকি? হারামজাদা কি বলছে, পেপারে খবরের কাগজে সব জায়গায় আমার ফটো দেছো, যেই ডাকবে সেই এখন আমার ধরে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবে না। ওর থেকে বরং বাড়ি আসে কেতা কম্বল মুড়ি দিয়ে ঘরের থেকে বেরোবো না কোনো জায়গায়, সেই কথা বলছে। যদি ঘরের থেকে না বেরোয় আর যদি আপনি জিতা অব্দি বাড়ির থেকে না বেরোয় কোথাও, তাহলেই কোনো সমস্যা নাই। আমিও তাই দেখলাম। কিন্তু যদি বেরোয় আর জানাজানি হয়ে যায়, তাহলে তো আমার মান সম্মান পুরো একদম মাটির সাথে ধুলোয় মিশে যাবে। সে তো ম্যাডাম ঠিক কথা, এখন আপনার উপরে। আপনি যদি আপনার স্বামীকে ঘরের ভিতরে আটকে রাখতে পারেন তো ভালো কথা, নালে কিন্তু সর্বনাশ আছে কপালে। বলছি ম্যাডাম, আপনি যে ওই এমএলএ বাবুকে খোঁজার জন্য মানে খবরের কাগজে সব জায়গায় বিজ্ঞাপন দিয়েছিলেন, সেটা কি এখনো চালাচ্ছেন? হ্যাঁ, চালাতে তো হবে, না চালালে সবাই ভাববে কি অভিনয় করছি। সেও তো একটা কথা, এখন তো মহা ঝামেলা। এই ঝামেলার জন্যই তো তোমার ডাকা। তাহলে ম্যাডাম এক কাজ করুন, বাড়ি থাকুক, আপনি বরঞ্চ ঘরের ভিতরেই বাথরুম ফাথরুম করে সেই ব্যবস্থা করে দিন। আর খাওয়া দাওয়া করে হাগাও সব ওই ঘরের ভিতরেই করুন। তাই করতে হবে, তাছাড়া তো কোনো রাস্তা দেখছি না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আসলে পরে দাদাবুকে বুঝিয়ে বলবো। তুমি আমার ভরসা, তুমি ছাড়া আমার গতি নেই গো কটকটি, তুমি ছাড়া গতি নেই। বলছি সেই উকিল বাবুরে যে দেখছি না, আসলে ও জেলের থেকে আসার পরে না কিরকম মুখ গোমরা হয়ে বাড়ি বসে থাকে সবসময়, কারোর সাথে কথা বলে না। বলছি ম্যাডাম, মনে হয় অনেকখানি টেনশনের ভিতরে আছে, বাড়ি পাঠিয়ে দিন কিছুদিনের জন্য। আমি তো বললাম যে বাড়ি থেকে ঘুরে আসো। ও বাবা, ঘোরার তো নাম নেই, বলছে আমি এখানেই থাকবো আপনি জিতা অব্দি, নাই তো বলবেন যে আমার বিপদের সময় চলে গেছিস, তার জন্য যেতে চাইছে না। আরে বলেন না, আমি তো আছি, কোনো সমস্যা নেই। আবার বলে রাখবো খানে, কিন্তু এখন বুড়ো ঢামনা কখন আসবে কে জানে। কই বাড়ি থেকে আছেন নাকি? এ সর্বনাশ, এ তো কদমের আওয়াজ, নারকেল বেগমের অ্যাসিস্ট্যান্টের আওয়াজ। সর্বনাশ করেছে। ও সানাই এখন আসলো কিসের জন্য? আমার মনে কি এমএলএ বাবুর খোঁজ নিতেই আইছে। পুরামুখো বুড়োটাও এখন বাড়ি আসবে, আর এই মালও এখন আইছে। বলছি কটকটি, যত তাড়াতাড়ি পারো এই মালটারে খেদাও, যে কোনো সময় ঢুকে যেতে পারে তোমার দাদাবাবু। আচ্ছা ম্যাডাম, দেখছি। বাড়ি আছো কিনা? আসেন আসেন, ভিতরে আসেন। আরে কটকটি যে, ভালো আছে তো? আর ভালো। তুমি চলে আসার পরে তো জীবনটা হয়ে গেছে কালো। কি আর করবো বলো, নারকেল বেগম ম্যাডামের কাছে তো আমি কিচ্ছু চাইনি জীবনে। চেয়েছি উনি ভোটে জেতার জন্য কেউ কত আমি প্রচার করছি, আর আমার ঠাকুমারে খোঁজার জন্য কোনো রকম চেষ্টা করছে, তুমি দেখেছো? আরে বাবা, নারকেল বেগম ম্যাডাম কিরকম চেষ্টা করছে জানো? 4-5টা করে লোক লাগিয়েছে শুধুমাত্র তোমার ঠাকুমারে খোঁজার জন্য। শোনো, কি কথা বলতে এসে সে কথা বলো, এসব হাবি যাবি কথা বলো না। আর কটকটি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো না। এটা অন্যায় ম্যাডাম, আপনি যে কথা বললেন সেটা অন্যায়। সে এক জায়গায় কাজ করতো এতদিন ধরে, এখন না বলে চলে আইছে, তাহলে আমরা ডাকতে আসতে পারি না? আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমরা ডাকতে আসতে পারি না? ভুল ত্রুটি আর তোমাদের? আর ওই বাড়ি যাবো আমি তাই ভাবিস? হ্যাঁ, নারকেল বেগম কি বলিস দারোগা বাবুদের আমি নাকি 40 লক্ষ টাকা সোনা চুরি করে বাড়ি থেকে বেরোয় আইছি, এরকম কথা বলার পরে হ্যাঁ আবার ডাকতে আসে, তোমাদের লজ্জা করে না? আরে শোনো, ওটা মান অভিমানে পরে বলিছে, আর ওই একটু সোনা দানা খুঁজে পাচ্ছিল না, তাই টেনশন হয়েছে, ঘপাত করে কি না কি বলে ফেলাইছে, উনি মন খারাপ করো না। একদিন ধরে আমার এই চিনলে, হ্যাঁ তোমাদের জন্য কি না করেছি, গ্রামে গ্রামে যে পোস্টার পর্যন্ত লাগাইছি, হ্যাঁ, আর ঝপাত করে আমার নামে চোর অপবাদ দিয়ে দিল। এরকম ছেলে পয়সা দিয়ে পাওয়া যায় না। আর তোমরা এর কটা নিজেও ছেলের উপরে চোর বদনাম দিয়ে দিতে তোমাদের কোনো রকম লাগলো না? তোমরা কি মানুষ নাকি অন্য কিছু? বলছি ভাই, যা হয়েছে হয়েছে, তুমি চলো এখন। নারকেল বেগম ম্যাডাম তোমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে তোমার ক্ষমার পাত্র হিসাবে পাঠাইছে। আমি যাবো না। ও বললি হয়, আর 2 দিন পরে ভোট, এখন তুমি যদি না যাও তাহলে তো আমাদের অনেক ঝামেলা হবে। আমি যে জায়গা ছেড়ে দিই সে জায়গায় আর কোনদিন যাই না, ঠিক আছে? বলে দিও নারকেল বেগম রে। আসো না, এবার বলিস আর একবারও কটকটি নিয়ে আর কথা বলবা না, বুঝতে পারিস? ওর মন যেখানে চায় সেখানে থাকুক, ওর নিয়ে টানা হাসড়া কিচ্ছু করবা না। আর ওর ঠাকুমারে কি করে খুঁজে বের করতে হয় সে আমার উপর ছেড়ে দাও। বলছি কটকটি, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, ম্যাডাম কিন্তু তোমার উপরে অনেক দুঃখিত হবে। যা দুঃখিত হয় হোক, শেষকালে কিনা আমার চোরের বদনাম দিল, সে বাড়ি থাকা যায়? সে বাড়ি থাকলে তো আমি মানুষ না, আমি একটা গাদা। ওসব ছাড়ো, চলো তুমি চলো। দেখো বলে দিচ্ছি, এরপরে আর যাওয়ার কথা জোর জবরদস্তি কিচ্ছু করবে না, বলে দিচ্ছি। তাহলে কিন্তু তোমার কপালে কিন্তু দুঃখ আছে। কিরকম কথা বলছেন আপনি? চোখ রাঙায় কথা বলবো না কিন্তু, বলে দিচ্ছি, বুঝতে পারিস? আমার কি টাকা দিয়ে কিনে নিয়েছে নাকি? তোমরা বললেই জাতি হবে না? তোমাদের কাছে আমি টাকা নিছি? হ্যাঁ, কিচ্ছু নিছি? আমার ইচ্ছা, আমি যেখানে থাকবো কি না থাকবো আমার ইচ্ছা। দেখো কটকটি, এরপরে যদি তুমি কোনোদিন নারকেল বেগমের কাছে ফিরে যাও না, তোমার কিন্তু আর গ্রহণ করবে না। ও চ্যাটের গ্রহণের আমার দরকারও নেই। কটকটি এ বাড়ি থেকে সারা জীবনের জন্য যাবে না, বুঝতে পেরেছো? ও আমাদের এখানে চিরজীবন থেকে যাবে। লাস্টবারের মতন বলছি কটকটি, চল। তুমি এখান থেকে যাবা নাকি? শেষবারের মতন বলছি, এখান থেকে বেরিয়ে যাও, নয়তো কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তখন কিন্তু একটা হাস্যকর ঘটনা হয়ে যাবে, লোকজন হাসাহাসি করবে, তখন আমার কিন্তু কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, এই অপমানের সুদ আমি তুলবো। বড় সানাই তুই যা পারিস করে নিস আমার। আরামজাদার কত বড় সাহস, এখানে এসে ধমকি দিচ্ছে। দেখেছেন ম্যাডাম, দেখেছেন? হ্যাঁ, এখন সেই নারকেল বেগম ক্ষমা চাইছে, আর আমার নামে কি বদনাম দিচ্ছিল, আমি নাকি 40 লক্ষ টাকা চুরি করেছি।
আরে ওসব কথা ছাড়ো তো। এক নম্বর শয়তান বজ্জাত মেয়ে ছেলে, আমি জানি না ওর মতন শয়তানি মানুষ আছে নাকি। হ্যাঁ, আমাদের জমিটুকু লিখে নিল দেখো না, ফাও জালি টাকা দিয়ে। এক নম্বরের রক্তচোষা হারামজাদি। আমি একবার এমএলএর পদে আসিনি না, ওই শালারে আগে টাইট করবো। একদম ম্যাডাম ঠিক কথা বলেছেন, ওরে এমন অব্যবস্থা করবেন জীবনের বেঁচে থাকার জন্য ভিক্ষা চাইতেই হবে। শালা হারামজাদা, হ্যাঁ আমার বাড়ি অব্দি ডাকতে চলে আইছে। আসলে ডাকতে আসে নাই, ওই এমএলএ বাবুর খবর পেয়েছিল কোথায় আছে কি না আছে। হ্যাঁ, তা ভাবছি কি এখন বাড়ি যাইয়ে মানে আশ্রয় নেছে নাকি, সেইটাই দেখতে আইছিল। অত খায় না, কিন্তু আমার ভুলো ঢাবনাটা কখন বাড়ি আসবে কে জানে। টুক 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 কে 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 টুকটুক করলো, কে ওখানে? টুক 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 ম্যাও। আইসে, বুড়ো সামনে চলে আইসে। আসো ভিতরে আসো। দাদাবু ভালো আছো? কটকটি, তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার সম্পর্কে সবকিছু শুনেছি। তুমি না থাকলে হয়তো আজকে আমি বাড়ি ফিরে আসতে পারতাম না। কেন, আমি আবার কি করলাম? তুমি তো আমায় সত্যের রাস্তা দেখিয়েছো। তোমার জন্যই তো আজকে আমি বাড়ি ফিরে আসতে পেরেছি, না হলে তো আসতে পারতাম না। কিরম করে? তুমি যদি নারকেল বেগমের সাথে যোগ দিয়ে থাকতে, তাহলে তো আজকে আমি এখানে হতাম না, আমি তো হতাম চিতের পরে। কি কি বলছেন এসব? ঠিকই বলছি। নারকেল বেগম যা জাল বিছিয়েছিল আমাকে ধরার জন্য, একটুখানিকের জন্য বেরোয় গেলাম। তা বলছি আবার আমার নিন্দে মন্দ আবার লোকের কাছে বলনি তো? না গিন্নি, তোমার নিন্দে মন্দ। তুমি তো আমার কত চেষ্টা করিছো ভালো করার জন্য, জড়িবুটি তাবিজ কবজ কি না করিছো, কিন্তু তো পারলে না ঠিক করতে। চেষ্টা তো কম করিনি স্বামী তোমার বাঁচানোর জন্য। আগানে বাগানে জলে জঙ্গলে যে যেখানে বলিছে সব জায়গায় আমি যাওয়ার জন্য রেডি, শুধুমাত্র তোমার ভালো করার জন্য। কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি এইভাবে হসপিটাল থেকে পলাই যাবা। আরে বাবা, ওইখানে পরিস্থিতি এরকম হচ্ছিল, তুমি নাকি পুলিশ পাঠাইছিলে আমার ধরার জন্য, তার জন্য আমি ভয় পেয়ে ছুটে চলে গেছি। আরে বাবা বলো না, তোমার ছেলে ওই কিট্টু রাগারাগি করে তোমার কোনো হসপিটালে ভর্তি করে রেখেছে, সে আমায় বলেনি কিচ্ছু। তারপরে কিট্টুর শরীর খারাপ হয়ে গেল, খুঁজেই পাচ্ছি না তোমায়। তারপরে গিয়ে ওই পুলিশের আশ্রয় নিয়েছিলাম। তোমার সাথে সাথে দাদাবাবু আমার ঠাকুমাও নিখোঁজ। তোমার ঠাকুমা নিখোঁজ? হ্যাঁ, আমার ঠাকুমা নিখোঁজ। বলছি কি, তোমার ঠাকুমা কি চশমা পরে নাকি? হ্যাঁ, আপনি দেখেছেন নাকি? সর্বনাশ করিছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে তাই তো? হ্যাঁ একদম। গায়ে সাদা শাড়ি, লাল কালারের ব্লাউজ। হ্যাঁ, কোথায় রেখেছেন আমার ঠাকুমাকে? সর্বনাশ করিছে, এতদিন তো আমার পাশের রুমই ছিল। পাশের রুমে ছিল মানে? হ্যাঁ, আমি যেখানে ছিলাম এতদিন তার পাশের রুমই ছিল। মানে? মানে কিছু না, তোমার ঠাকুমা যেখানে আছে ভালোই আছে। এরকম করছো কেন স্বামী? কোথায় আছে বলো? কটকটি আমার জন্য কি না করছে, সকালে বিকালে দিন নাই রাত নেই, কত রকম বুদ্ধি দিয়ে আমায় বাঁচিয়েছে। হ্যাঁ, কটকটি না থাকলে আমি এখন হাজতের ভিতরে থাকতাম। তার ঠাকুমাকে তুমি দেখেছো? বলো কোথায় আছে, কেমন আছে, কে রাখিছে, সবকিছু বৃত্তান্ত বলো। বলছি কি, তোমার ঠাকুমার আমি আনিয়ে দেবো, কিন্তু কারোর কাছে কিচ্ছু বলা যাবে না, ঠিক আছে? আমি তো জানতাম আমার ঠাকুমারে ওই নারকেল বেগম কোথাও আগবা করে রাখিছে। না না, তোমার ঠাকুমারের নারকেল বেগম এখনো খুঁজেটাই পাইনি। লোকজন যা লাগাইছে কিন্তু এখনো খুঁজে পাইনি। বলছি আমার ঠাকুমা এখন কোথায় আছে? এতদিন তো ওই তেঁতুলতলায় 2 তলা ঘরের নিচে যে গোডাউন ছিল, মাঝখানে একটা পার্টিশন দেওয়া ছিল, এক পাশে আমি ছিলাম, এক পাশে তোমার ঠাকুমা ছিল। এখন ওখান থেকে সরাই কোথায় রাখিছে সেটা বলা মুশকিল। বলছি কাজের কাজে সব বলবা না তো কাউরি? না কাউরি বলবো না। এইসব ফুটোদের কাজ। জানতাম ওই ফুটোদের কাজ। দেখেছেন ম্যাডাম, দেখেছেন? বললাম না ওই ফুটোদেরই কাজ। নারকেল বেগমকে কতবার বলেছি, কিন্তু আমার কথায় কোনো গ্রাহ্য করেনি। সর্বনাশ বলে দিলাম তো, এখন ফুটোর আবার নেদনটা আবার আমার উপর খেপে যাবে না তো? আমি এক্ষুনি যাচ্ছি ফুটোদের বাড়ি, এক্ষুনি আমার ঠাকুমারে ওখান থেকে ছাড়াই নিয়ে আসবো। ও ভুল করো না, ও ভুল করলে পারে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিসের ক্ষতি? হ্যাঁ, আমি যে ওখান থেকে এখানে চলে আসি এ কথা কেউ জানে না। বলছি একটু আগে পুরা ঢ্যাবনা গেছে ওই নারকেল বেগমের উকিল, তার সাথে কি তোমার দেখা হয়েছে? না, আমি গাছের আপেলে পলাইছিলাম। ওই মাল যখন ঘরে ঢোকে এবং যখন ঘরের থেকে বাইরে বেরোয়, সেই এতে আম গাছের গোড়ায় পলাইছিলাম। যেই মালটা অনেক দূরে চলে গেছে, তারপর আমি বস্তা ফেলাই দিয়ে চুপ করে হাঁটিয়ে চলে এসেছি ঘরের ভিতরে। বলছি এখন আমি এই ফুটোদের কোথায় পাবো সেটা বলেন। আর তুমি টেনশন করো না, তোমার ঠাকুমারে ঠিক আমি খুঁজেই দেবো। খুঁজে দেবো মানে? আপনি তো বললেন এতক্ষণ আপনার সঙ্গে ছিল। আরে শোনো, ওই যে ফুটোর ওই যে ভাইপো ভুইপো আছে না, ওরা আমার কাছে অনেক টাকা পায়, বুঝতে পারিস? টাকা নিতে যখন আসবে তখন বলবো যে কটকটি ঠাকুমারে ফিরোই দে, না তো তোদের চারানাও দেবো না। টাকা মানে? কত টাকা দিতে হবে? ওরা তো বলেছিল 7 লক্ষ টাকার কথা, আমি সেখানে কুমাই টুমাই দেবানি। 7 লক্ষ টাকার গায়ে কি ভার নাই নাকি দাদাবাবু? হ্যাঁ, এখন ভোটের সময় কত টাকার দরকার জানেন? আরে সেটাকে এখন দিতে হবে নাকি? এখন থেকে 6 মাস পরে বা 1 বছর পরে দিলেও হবে। তবু আরে তুমি পাগলা আছো নাকি? অত টাকা দেবো নাকি? ভারী জোর 10-15 হাজার টাকা দেবানি। 12 দিন ছিলাম তো, ওই 1,000 টাকা করে 12 দিন 12,000 টাকা দেবানি। দেখো, তুমি যদি ওদের টাকা দাও না তাহলে কিন্তু ভালো হবে না। এমনিতে এখন আমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। যাক, তুমি ভালো হয়েছে বাড়ি চলে আইসো। এখন একটা চেক সই করে দাও, ওই চেকটা নিয়ে গিয়ে ভাঙাই নিয়ে টাকাগুলো উঠাই নিয়ে আসি। টাকা না হলে পারে ভোটে যেতে বড় মুশকিল। কিন্তু গিন্নি, আমি যদি এখন চেকটা দিই, টাকাটা তুলে নাও, তাহলে তো সবাই জেনে গেল আমি কোথায় আছি, ভালো আছি, আমি চেকও সই করতে পারছি, আমার শরীরের কোনো রকম অসুবিধা নেই, তখন তো তুমি ভোটে হারিয়ে যাবা। ওইসব কি করতে এসে আমার জানা আছে, ব্যাংকের লোকের সাথে আমার খাতির আছে। বলবানি কি এই চেকে আগে থেকে সই করে রাখিছে, এখন খালি আমি 1.5 তারিখ বসাই দিছি, বাস হয়ে গেছে।
বলছি কাজটা একটু রিক্সের হয়ে যায় না? বলছি ম্যাডাম আমি একটু ফুটোদের বাড়ি থেকে আসি। শোনো কটকটি, তুমি কোনো টেনশন করো না, আর এরকম উড়ো তাড়া কাজ করো না। আমি তোমার কথা দিচ্ছি, কালকে বিকেলের ভিতরে যদি আমি তোমার ঠাকুমার না নিয়ে আনি দিতে পারি, তাহলে তুমি আমার ছেড়ে ওই নারকেল বেগমের কাছে চলে যেও। সত্যি বলছেন তো ম্যাডাম? আরে তোমাদের ম্যাডাম যখন বলেছে ঠিক করো না কোনোভাবে, একদম কাজগুলো গুছিয়ে দেবে, তুমি টেনশন করো না, যে করে হোক তোমার ঠাকুমারে খুঁজে আনবে। বলছি ঘন কথা না বলে তুমি ঘরে যাই খাটের তলায় শুয়ে পড়ো। যতদিন ভোটের আমি না জিতবো ততদিন ওই খাটের তলায় তোমার বসবাস। খাটের তলে? হ্যাঁ, আর কোনো জায়গা নেই? যা বলছি তাই শোনো। আচ্ছা, কিন্তু খিদে লেগেছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। যাও দেখি ঘরে কটা পান্তা ভাত আছে নাকি, দেওয়ার ব্যবস্থা করছি। পান্তা ভাত? এখনো ঘপাট করে চলে আসছে, এখন রান্না বাড়ি কিচ্ছু নেই। এতদিন পরে আসলাম, কোথায় টিভি রেন্টে খাওয়াবা তা না, পান্তা ভাত? বলছি দাদাবাবু, যা বলা হচ্ছে আপনাকে সেটা করেন, নাহলে কিন্তু আমাদের ভোটে জেতায় অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পান্তা ভাতই সই, আর কি করবো। বলছি আমার ঠাকুমাকে ওরা কোনো কষ্ট দিচ্ছে না তো? না না, সেরকম তো কোনো কষ্ট দিচ্ছে না, খালি ওই ঘরের থেকে বেরোতে দেয় না, তাই আর কি। বলছি ম্যাডাম, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ঠাকুমাকে নিয়ে আসেন। বাদ বাকি আপনি যা বলবেন আমি সবকিছু শুনতে রাজি। তুমি চিন্তা করো না, বললাম তো কালকে বিকালের ভিতরে আমি নিয়ে আসবো। আপনি ভরসা ম্যাডাম, তুমি চিন্তা করো না বাবা, আমি যে করে হোক কালকে বিকেলের ভিতরে তোমার ঠাকুমাকে এনে দেবো। আচ্ছা ম্যাডাম, আপনার চিরকৃতজ্ঞ থাকবো আমি। চিন্তা করো না বাবা, আমি নিয়ে আসবো। সর্বনাশ করিছে, আমার মনে হয় চুলকনি বেশি, কি বলতে কি বলে ফেলাইছি কে জানে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে যায় হাত পা ধুয়ে খাটের তলা যায় সব তা পান্তা ভাত দেবা না? দিচ্ছি, ঘরের ভিতর যাও। আচ্ছা। আর বলে দিচ্ছি দাদাবাবু, হাগা আসলেও ঘরের থেকে বেরোবো না, আর ওই মুতু আসলেও ঘরের থেকে বেরোবো না। সবাই বালতি দেওয়া হবে, বালতি দিয়ে কাজ চালাই দেবা। ও মা, এই কি কথা? হ্যাঁ, লোকজনে দেখে ফেললি কিন্তু ম্যাডামের কিন্তু ভোটে জিতা দুষ্কর হয়ে যাবে। তাই বলে বালতিতে? স্বামী, একটু ম্যানেজ করে নাও 2-4 দিন। বউর ভালোবাসার জন্য একটু করতে পারবা না? আচ্ছা ঠিক আছে। শুধু শুধু চেঁচামেচি করছো কেন তুমি আমার পরে? তুমি কি আবার ওই সাদা চুলির সাথে দেখা করতে গেছিলি? দেখো দাদু, কথাবার্তা ঠিক করে বলবা। এর আগে তুমি কি বলিস, ওখানে ডিভোর্স হয়ে গেলি পারে তোর ইচ্ছা মতন যেখানে ইচ্ছে সেখানে বিয়ে করতে পারবি, হ্যাঁ? আর এখন তুমি এসব কি কথা বলছো? শোন, ওইসব ন্যাঙ্গা ফাঙ্গার সাথে বিয়ে করে কোনো লাভ নাই। তোর জন্য আমি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। ইঞ্জিনিয়ার চাকরি করে, রেলের ডি গ্রুপের চাকরি করে। ওই সেটা আমি ডি গ্রুপের ছেলের সাথে বিয়ে করবো না। শুনেছি ওরা নাকি ওই পায়খানা পরিষ্কার করে। এই শোন, ওই পায়খানা পরিষ্কার করুক আর ওই ঝাড় দিক, সেটা সরকারি চাকরি, বুঝতে পারিস? ওর চাকরি যাওয়ার কোনো মানে টেনশন নাই, আর ওর প্রমোশন হবে, আস্তে আস্তে ভালো টাকা বেতন হবে। এই শোনো, আমি এই কিরণের ছাড়া আর কেউ বিয়ে করবো না দাদু। দেখ, ওইসব আলতু ফালতু কথা বলবি না কিন্তু। আমি এই ছেলে দেখা শুরু করে দিছি। ছেলে দেখা শুরু করেছি মানে? দাদু তুমি এক এক সময় এক এক কথা বলো, হ্যাঁ? আসার সাথে 30,000 টাকা নিয়ে গেছো, সে কথা আমি কিচ্ছু বলিনি, হ্যাঁ? আর তুমি এখন অন্য ছেলের কথা বলছো, মানে কি কথা বলতে চাচ্ছ তুমি? শোন, ওইসব হাবিজাবি বলিস না, ভালো চাকরিওয়ালা ছেলে দেখছি, বিয়ে করবি, সুখী সংসারে থাকবি। আর ওই শালা ঢ্যামনা শালার সাথে বিয়ে করবি, কয়দিন পরে বুঝবি যে দাদু ঠিক কথা বলেছিল। শোনো, পাদুর সাথে এখনো ডিভোর্স হতে পারলো না, আর তুমি অন্য ছেলে দেখতেছো, তারপর তো কেস খাওয়া তুমি। তাহলে তুই যে এখন ওই যে সে সাদা চুলির সাথে বিয়ে করবি, তখন? কে বলেছে বিয়ে করবে? আমি ওদের বাড়িতে থাকবো, যতদিন এই কেস ঝামেলা না মেটবে ততদিন ওইভাবে থাকবো। তো সারা জীবন এইভাবে থাকবি, লোকজন, গ্রামের লোকজন খারাপ বলবে না? কি খারাপ বলবে? তুই বাবু যা পারিস তাই করে বেড়া, আমি ওর ভিতরে নাই। তাহলে তুমি আমার 30,000 টাকা ফেরত দাও। এরকম কথা বলতে পারলি? তুই টাকা চাইতে পারলি? তো টাকা দেবো না? ঠিক আছে, তুই দাঁড়া কয়দিন, আমি এই টাকাটা ফেরত দিয়ে তারপর তুই যা পারিস তাই করে বেড়া, আমার এসব দেখার দরকার নেই। শালা তোর জন্য জীবনটা পুরো আমি অন্ধকার করে দিলাম, আর তুই শেষকালে আমার এরকম কথা বললি? হ্যাঁ, টাকা চাইলি আমার কাছে? ওরকম বলছো কেন? ঠিকই বলছি, ছোটবেলা থেকে তোর কোলেপিটি করে মানুষ করাইছি, আজকে তোর এই কথা শোনার জন্য? ভালো 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 করলি পায়েল, ভালো করলি। জীবনে আমি কোনোদিন বিয়ে করার স্বপ্ন দেখলাম না, হ্যাঁ? নয়তো আজকাল বুড়ো বুড়ো মানুষরা তো বিয়ে করতেছে তোর মুখের দিক তাকায়, যে তোর লালন পালনে ক্ষতি হবে, হ্যাঁ, তুই দুঃখ কষ্ট পাবি, তার জন্যই তোর মা বাবা যাওয়ার পরে আমি কোনোদিন কোনো রকম বিচারও করিনি, শুধুমাত্র তোর ভালোর জন্যই আজ পর্যন্ত আমি গরুর মতন খেটে গেলাম। লাস্টে তুই আমার কাছে টাকা চেয়ে আজকে এরকম একটা আমার এই বুকে আঘাত করাই দিলি, আমি কোনোদিন ভাবতে পারিনি পায়েল তুই এরকম কথা বলবি। আমি ওইভাবে বলতে চাইনি দাদু। হয়েছে হয়েছে, থাক, তুই ওই সাদা চুলির সাথেই সংসার কর, ভালো থাকবি। যেদিন কপাল পড়বে সেদিন আমার কথা মনে করবি, ঠিক আছে? বলে দিলাম।